কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বোমা, পরিত্যক্ত কোয়ার্টারের পাশে প্লাস্টিকে বোমা পাওয়া যায়। কল্যাণী থানার অভিযানে 6টি বোমা উদ্ধার করা হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বোমা, পরিত্যক্ত কোয়ার্টারের পাশে প্লাস্টিকে বোমা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কোয়ার্টারে বোমা কোথা থেকে এলো, কারা সে বোমা রেখেছে বলে মনে করছে পুলিশ? তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার, পরিত্যক্ত কোয়ার্টার, সেই কোয়ার্টারে বেশ কিছু কোয়ার্টারের লোকজন থাকবে না, অধিকাংশ কোয়ার্টারের লোকজন নেই। সেখানে একটি পরিত্যক্ত কোয়ার্টারের পাশে জঙ্গলের মধ্যে প্লাস্টিকের মধ্যে বোমা রয়েছে এবং সেই গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী পুলিশ সেখানে পৌঁছে এবং এই মুহূর্তে সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে এবং বোমা পরীক্ষা করার জন্য বিশেষ দলও কিন্তু আসে পুলিশের পক্ষ থেকে। তারা কিন্তু পরীক্ষা করে দেখছে, জানি না কি কোথা থেকে এই বোমাগুলো এলো বা কারা রাখলো, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার কারণে। যদিও পরিত্যক্ত এলাকা, তার মধ্যে অনেক লোকজন যাতায়াত রয়েছে, সেখানে বেশ কিছু কোয়ার্টারের লোকজন রয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এতগুলো বোমা কোথা থেকে এনে রাখা হলো। এখনো পর্যন্ত এলাকার পুলিশ পিকেট রয়েছে, পুলিশের বিশেষ দল কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তারা পরীক্ষা করে দেখছে এবং আগামীকাল এই বোমাগুলো উদ্ধার করবে বোম স্কোয়াড, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। বেশ। সীমান্তে আধার রহস্য। ইন্দো নেপাল সীমান্তে জাল নথি সহ জালে একজন ধৃতের কাছে 3 নামের আধার কার্ড পাওয়া গিয়েছে। যদিও নাম আলাদা, কিন্তু 3 আধারে একই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? এই যে ব্যক্তি, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার কাছে এই আধার কার্ড কিভাবে এলো এবং কোন উদ্দেশ্যে সে এই 3টি আধার কার্ড রেখেছিল বলে বলছে পুলিশ? তার আগে তোমাকে বলি যে সীমান্ত এলাকায় কিন্তু আধার চক্র কিন্তু দীর্ঘদিনের ঘটনা এবং পুলিশ বিভিন্নভাবে এর আগেও বহু আধার এভাবে জাল আধার উদ্ধার করেছে, বেশ কিছু লোককে গ্রেপ্তারও করা হয়েছে। আর এবার নতুন করে দেখা যাচ্ছে যে এক মানুষের 3টি আধার এবং 3 আধারে 3টি আলাদা নাম এবং একই ছবি। এই ঘটনা সামনে আসতেই কার্যত কিন্তু সীমান্ত এলাকায় ফের আধার চক্রের যে সক্রিয়তা কিন্তু ফের ধোঁয়াশা উঠছে প্রশাসনের মহলে। কারণ যিনি গ্রেপ্তার হয়েছেন আসলে তিনি নীরজ কুমার, দিল্লিতে থাকেন এবং ট্যুর ব্যবসার জন্য তিনি নেপালে যান এবং নেপাল থেকে তিনি যখন ফেরেন সেখানেই কিন্তু এসএসবির জালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে যে উদ্ধার হয়েছে আধার কার্ড তা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর মনে করছে সীমান্তের যারা গোয়েন্দা দপ্তর। কারণ এই নীরজ কুমার তিনি কিন্তু দিল্লিতে থেকেই বিভিন্ন জাল আধার চক্র চালাতে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আজ তাকে শিলিগুড়ি মহকুমাতে তোলা হয়েছে, 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ এবং পুলিশ যেটা মনে করছে শুধুমাত্র নীরজ নয়, নীরজের সঙ্গে আরো বেশ কিছু রয়েছে যারা বিভিন্নভাবে সীমান্ত এলাকায় এই জাল আধার চক্র বিস্তার করছে। তবে নেপালে তিনি কেন গিয়েছিলেন? নেপালে নাগরিককে কি আধার বিক্রি করা তার কি কাজ ছিল, না অন্য কোনো কারণ, না কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে এই নীরজ কুমার জড়িত, তাও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে নকশালবাড়ি এসডিপিও তিনি জানাচ্ছেন পুরো বিষয় তদন্ত নির্ভর। ইতিমধ্যে যে তার কাছ থেকে 3টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে, সে 3টি আধার কার্ডকে পরীক্ষা করা হবে এবং যদিও একটি দেখা যাচ্ছে যে 3 আধার কার্ডে একই ছবি এবং কিভাবে তিনি এই আধার কার্ডগুলো তৈরি করেছেন, এই আধার কার্ডের বৈধতা বা কি রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত আলাদা নথিপত্র উদ্ধার হয়েছে সেখানেও বা কি রয়েছে, গোটা বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে। 3 দিনের হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এবং তারপরেই কিন্তু খোলসা হবে যে সীমান্ত এলাকায় এই নীরজ কুমারের আধার চক্র রয়েছে না এর সঙ্গে আরো কাজ জড়িত। বেশ। আইডেন্টিটি রিলেটেড ডকুমেন্ট সেগুলো বানানো হচ্ছে, সেগুলো ফর্জ। তো এই ধরনের ফর্জারিতে এরা যুক্ত আছে, এর সঙ্গে আর কারা যুক্ত আছে আমরা খতিয়ে দেখছি। তার জন্য তাদের আমরা কোর্টে আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নিচ্ছি। রিমান্ডে নিয়ে তাদের ইন্টারোগেশন করে বাদবাকি যারা এটার সঙ্গে এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে তাদের অ্যারেস্ট করার চেষ্টা করছি। আর এই ধরনের যদি আর্টিকেলস বা ইমপ্লিমেন্ট থাকে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করবো। 3 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী নামখানার 3 জন মৎস্যজীবী পাকিস্তানের জেলে। গুজরাটের বন্দর থেকে মাছ ধরতে গিয়ে আটক 3 জন। 3 মৎস্যজীবীকে আটক করে পাক উপকূল রক্ষী বাহিনী। গত বছর হোয়াটসঅ্যাপে একবার চিঠি আসে, তেমনটাই দাবি করছে পরিবার। যদিও 3 মৎস্যজীবীর কোনো খোঁজ না মেলায় রীতিমতো চিন্তায় রয়েছে সেই পরিবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে 3 জন মৎস্যজীবীর পরিবার, তারা এখন কি বলছেন, কি করবেন তারা? হ্যাঁ দেখো, এই 3টি পরিবার কাকদ্বীপ থানার অন্তর্গত যে নারায়ণপুর এলাকা রয়েছে সেই নাদাভাঙার বাসিন্দার 3 জন হচ্ছে তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল ও
ও দিলীপ বাগ, এই তিনজন কিন্তু আজ থেকে 3 বছর আগে গুজরাটে মৎস্যজীবী যে ট্রলার রয়েছে সেই ট্রলারে কাজ করার জন্য গিয়েছিল এবং সেই সময় যে পরিবারের কাছে খবর আসে তারা ভারতীয় জলসীমানা অতিক্রম করায় যে পাকিস্তানের যে উপকূলরক্ষী বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু আটক করে এবং তারপর তুমি জানো ভারত পাকিস্তানের সঙ্গে একটা বিবাদ তৈরি হয় এবং তারপর থেকে দীর্ঘদিন প্রায় 3 বছর কেটে গিয়েছে, তাদের কিন্তু কোনো খোঁজ খবর কিন্তু পাননি। মাঝে 2024 সালে মাঝামাঝির দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা চিঠি আসে এবং সেখানে তারা জানায় যে আমরা ভালো আছি, কিন্তু এই 3 বছর একেবারে পরিবারের কর্তা না থাকায় এই 3টি পরিবার কিন্তু একেবারে অসহায়ের মধ্যে পড়ে রয়েছে এবং তারা এই বিষয়টা কি প্রশাসনিক স্তরে তারা জানিয়েছেন? হ্যাঁ দেখো, তারা যেমনটাই বলছে যে তাদের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু একাধিকবার জানিয়েছেন এবং কোনো রকম ফল হয়নি এবং সেই কারণে তারা এই মুহূর্তে তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করছে এবং তারা দাবি করছে যে তাদের যে প্রিয়জন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হোক। এটাই কিন্তু দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। বেশ, গুজরাটে তারপর কি হলো? তারপরে এখান থেকে সেই ট্রলারে গিয়ে যা টিপ গেছে ওইগুলো ধরা পড়েছে। কোথায় ধরা পড়েছে? পাকিস্তানে। আচ্ছা, কতদিন হয়ে গেল এটা? এটা 3 বছর হয়েছে। কোনো খোঁজ নেই? না, কোনো খোঁজ হয়নি। 1-2 বার ওদের কাছে যে ফোন করেছে বলে ধরা পড়ে আছে, আমাদের কোনোদিন কথা হয়নি। গুজরাটের ট্রলার বাড়িতে গেছিল, পাকিস্তানের বর্ডারে ঢুকে যায়, ওনাকে ধরে নেয়। 20 দিনের পর খবর আসে যে ওনারা পাকিস্তানে ওদেরকে ধরে নিয়েছে। 2024-এ 3 বছর হয়ে গেছে। 2টো চিঠি এসছে, তারপরে ওই যুদ্ধর পর থেকে আর কিছু তার সঙ্গে যোগাযোগ কিছু হয়নি। তা আমরা এখন প্রচুর কষ্টে আছি। আমি চাই আমার স্বামীকে নিয়ে এসে দেও সবাই। আমি আমার 2টো ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি আজকে 3 বছর। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। হিঙ্গলগঞ্জে নষ্ট বিঘার পর বিঘা সরষে ক্ষেত। স্যান্ডেলবিল পঞ্চায়েতের জালালাবাদে বিক্ষোভ, স্লুইস গেটের সামনে বিক্ষোভ কৃষকদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, কি বলছেন তারা? দেখো অনিন্দ্র, হিঙ্গলগঞ্জের সান্দিলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এখানকার যে নদীর যে সুইচ গেট, সেই সুইচ গেট নবনির্মিত সুইচ গেট, সেই সুইচ গেট দিয়ে নোনা জল ঢুকে এলাকার যেসব চাষের জমি সেসব চাষের জমিতে ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে এবং এলাকার মানুষ কিন্তু তারই সেই কারণে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত যেটা অভিযোগ যে এই যে সুইচ গেটটা বহুদিন ধরে ভগ্ন দশা ছিল, এলাকার মানুষ বহুবার বলার পর স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 70,000 টাকার কাছাকাছি খরচা করে এটা নবনির্মাণ করা হয়েছে, কিন্তু এত নিম্নমানের সামগ্রী দিয়ে এটা তৈরি করা হয়েছে যে জোয়ারের জল এই সুইচ গেটের পাশ দিয়ে বিঘার পর বিঘার যে চাষের জমি সেখানে ঢুকে যাচ্ছে। সর্ষে থেকে শুরু করে ধান, এমনকি ফসলের ক্ষতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে কৃষকদের যেটা দাবি যে এই যে নিম্নমানের সামগ্রী দিয়ে যে সুইচ গেট তৈরি করা হয়েছে আবার অবিলম্বে এই সুইচ গেট তৈরি করা হোক, যদিও এমনটাই দাবি করছেন তারা। ধন্যবাদ। চাষিরা আছে যেমন শস্য চাষ করে, ধান চাষ করে, তো আমাদের এখানে নোনা জলের জন্য ক্ষয়ক্ষতি হয়, নাকি ধান চাষও করতে পারে না এবং শস্য ক্ষেত এবছর তো চালু হয়েছে, কিন্তু নোনা জলের কারণে সেই শস্যটা নষ্ট হয়েছে। পোলটা সারাই করা হয়েছে, এর স্যাংশন আছে 2,79,872 টাকা। এত টাকা গেল কোথায়? 8,000 টাকা করে খরচ হয়েছে এক এক বিঘা জমি চাষ করতে, যেন ওই পোলটা প্রতি বছর আছে যেন খুব তাড়াতাড়ি সারাই হয়। শস্য চাষ বলে না, আমন ধানও প্রচুর পরিমাণে ক্ষতি হয় নোনা জলে উঠে। কারণ চলছিল ইতিমধ্যে এই নদীর জল ওদের একটা পাটা বিকল হয়ে লোকালয়ে জল ঢুকে যায়, সেই জল বের করার ব্যবস্থা করা হয়েছে এবং পাটা সরানোর কাজও চলছে। এটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে যে শস্য বাগানে জল উঠেছে সেই জলটাকে নিকাশ করার জন্য। নামখানার ফ্রেজারগঞ্জে সরকারি জমি দখল, সেচ দফতরের জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠছে। স্থানীয় পঞ্চায়েতকে ভুয়ো নথি দেখিয়ে কাজ হাসিল। ফ্রেজারগঞ্জের কোস্টাল থানার লক্ষ্মীপুর মৌজার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এভাবে পঞ্চায়েতে ভুয়ো নথি দেখিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, কারা এ কাজ করছে, প্রশাসনের নজরদারি নেই?
হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে ফেজারগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের যে যিনি প্রধান কাশীনাথ জানা, তিনি সরাসরি সেচ দপ্তর থেকে শুরু করে বিএলআরও অফিস পর্যন্ত একেবারে একটা খোলা চিঠি কিন্তু তিনি সেখানে অভিযোগ আকারে কিন্তু জমা করেছেন। সেই অভিযোগপত্রে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্লটের নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর মৌজা, অর্থাৎ ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর মৌজা, তার যে হাতিকর্নার এলাকা রয়েছে সেখানে বেশ কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে তারা কিন্তু তাদের যেখানে অল্প কিছু জায়গা রয়েছে সেই জায়গার পাশাপাশি যে সেচ দপ্তরের যে জায়গা অর্থাৎ সরকারি জায়গা রয়েছে নদী বাঁধের কাছে, সেই সমস্ত জায়গাগুলি কিন্তু একেবারে ঘিরে ফেলা হচ্ছে। শুধু ঘিরে ফেলা নয়, সেখানে যে সরকারি নালা এবং যে জলাশয় ছিল সেগুলো পর্যন্ত ভরাট করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। স্থানীয় কিছু যে প্রভাবশালী রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। ধন্যবাদ।